ক্যাপ্টেন বিহান আলবিদ বেঁচে থাকতে তার চাচাতো বোনকে বিয়ে করবে না সে কখনো। তার উপর অমন বেয়াদব পাগল মেয়েকে। নেভার আদরের নাতির রুক্ষ গলার কথা শুনে লতিফা বেগম একটু থতমত খেলেন। বুঝলেন ও পাশে নাতি তার ভীষণ কেঁপেছে। তাই তিনি নরম হয়ে বলেন, ও বিহান দাদুভাই, আমার সোনামানিক, তুমি রাইগো না। আমার রাহা খুব ভালো, তুমি তো জানো, শুধু একটু দুষ্টুমি করে। ও যা করে তা দুষ্টুমি বলে না দাদি। ও অত্যন্ত অভদ্র, বেহায়া, পাজি একটা মেয়ে। ওই বিয়াদবকে দেখলেই আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। নাতির কথা শুনে লতিফা বেগম মিটিমিটি হাসেন। কণ্ঠ নামিয়ে বলেন, শরীরের রক্ত গরম হয় তো ভালো দাদুভাই। বউ তো এমন হয় চাই যাকে দেখলে শরীর মন সলাৎ করে চাঙ্গা হয়ে যায়, রক্ত উষ্ণ হয়ে যায়। দাদি, তোমার এসব অহেতুক কথা শোনার সময় নেই আমার। ও বিহান দাদুভাই, আমার লক্ষ্মী সোনা, তুমি তো রাহাকে নিয়ে সবটা জানোই। এটাও জানো ওকে কেন তোমার কাছে দিতে চাই। তুমি দয়া করে হ্যাঁ বলে দাও। ফোনের ওপাশ থেকে রুদ্র কঠিন আওয়াজে ভেসে আসে, আর কখনো এই বিষয়ে আমাকে কিছু বললে এবারের ছুটিতেও আমি বাড়ি ফিরছি না। আজকে উঠেন লতিফা বেগম। নাতি তার প্রায় 1.5 বছর হয় বাড়ি ফিরে না। এবারও যদি না আসে তাই দ্রুততার সাথে বলেন তিনি, না দাদু ভাই, এসব বলো না, আমার কথাটা শোনো তুমি। ওপাশে থাকা বিহান বলল, সরি দাদি, আমি এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। এছাড়া কিছু বললে বলো, নয়তো রাখছি। দাদু ভাই, শোনো আমার কথা, তুমি বাড়ি ফিরো, ওসব পরে দেখা যাবে। কোনো পরে টরে নয়, শুধু শুনে রাখো, এটা এই জীবনের সম্ভব নয়। ফোনের উপাস থেকে বিহান একটা নরম মেয়েলি সুর শুনতে পেল, যে আদো আদো কণ্ঠে বলছে, দেখো না দাদি, হাঁটুতে ব্যথা পেয়েছি। নরম মিষ্টি একটা স্বর, যেন পুরোটা আহ্লাদে গলে যাওয়া। কথাটা কর্ণগোচরে আসতে কপাল শুরু হয়ে গেল বিহানের। শুনতে পেল দাদি জিজ্ঞেস করছেন, আমার সান, ব্যথা পেলে কী করে? পেয়ারা গাছে উঠতে গিয়ে পড়ে গিয়েছি দাদি। ব্যাস, আর কিছু বলতে বা শুনতে হলো না। বিহানের মেজাজ চড়ে গেল। কল্পনা করল সরসে এক কিশোরীর কাঁদো কাঁদো মুখ। মেজাজ ক্ষিপ্ত হয়ে বিরক্তি আকাশচুম্বী হলো। হাত কঠিন মুষ্টি মেয়ে করে দাঁতে দাঁত চেপে শুধু ঠোঁট নাড়ালো। বিরক্তিকর রাহান হয়তো ন্যাকামি সুরে দাদির কাছে মলম আবদার করছিল, সেসব কিছু তোয়াক্কা না করে সে গট করে কলকাটা কেটে দিল। এখন মেজাজ তার খিটখিটে হয়ে আছে ওই রাবিশ মেয়েটার জন্য। সাধারণ কথাও হয়তো এই মুহূর্তে তার কাছে বিরক্তকরই লাগবে, তাই দাদির থেকে বিদায় না নিয়েই কল কেটে দিল। ফোনটাও ত্যক্ত রূপে ছুঁড়ে ফেলল বিছানায়। লতিফা বেগম রাহাকে কাছে ডাকলেন, কোথায় ব্যথা পেয়েছিস দেখি। তুলতুলে শরীর নিয়ে রাহা আরও এগিয়ে গেল দাদির কাছে। গা ঘেঁষে বসল, পাটা উপরে তুলে বলল, এই দেখো। দেখব কি করে? পরেছিস তো কি জিন্স না পিন্স? ফগের সাথে এইসব পড়তে হবে কেন? এখন তুমিও আমায় বকবে? মাও বকে দিল আহ্লাদি স্বরে বলে রাহা কাঁদো কাঁদো মুখ করল। লম্বা শ্বাস ফেলেন লতিফা বেগম। এই মেয়েকে নিয়ে আসলেই তিনি ভারী চিন্তায় আছে। এমন আহ্লাদি অবুঝ মেয়ে হয়তো ওর বয়সে আর কেউ হয় না। মেয়েটা বয়সের তুলনায় বেশি নরম, সরল, সোজা আর খুব আদুরে। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা খুব কাঙ্গাল। এমন না যে বাড়ির কেউ তাকে অবহেলা করে কিংবা কষ্ট দেয়, তবুও মেয়েটা সবার থেকে আদর পাওয়ার জন্যে মুখিয়ে থাকে। আজ বকবো না, তবে মলম দিব কি করে? পরনের ওইসব জিন্স পিন্স খুলে ফেল। রাহা বড় বড় চোখ করে বলল, সে দাদি, তুমি কত দুষ্টু। প্যান্ট খুলতে বড় কেন? মতলব কি তোমার? ইটিস পিটিস করার ধান্দা নাকি? হুঁ। লতিফা বেগম মেয়ের বাহুতে মৃদু চড় দিয়ে বলেন, নডি ভাব দেখাইতে
আসছিস আমার সাথে? সেদিনও না তোকে গোসল করিয়ে দিলাম। দাদি একদম পচা পচা কথা বলবে না, নয়তো আমি কিন্তু বাবাকে বলে দেব 60 বছরের বিধবা মুখ মুচড়ায় ঢং। বাপ চাচার ননির পুতুল। রাহা বাপ নিয়ে বলল, আমি তো পুতুলই, দেখো না পুতুলের মতো দেখতে সুন্দর, চাঁদের রঙের মতো গায়ের রং রাহার। এমন আদুরে মুখে মেয়েটার হাসি দেখে লতিফা বেগমের অন্তর ঠান্ডা হয়ে যায়। তিনি হেসে রাহার মুখের দিকে তাকিয়ে থাকেন। এই মেয়েকে বিয়ে দেবেন কোথায় তিনি? বিয়ে দিয়ে থাকবে কি করে বাড়ির সব কটা মানুষ? আবার বাহিরে বিয়ে দিলে হবে জ্বালা। এই মেয়ের হুটহাট আবদার দুষ্টুমি কে সহ্য করবে? এমন আদুরে একটা মেয়েকে তার নাতি বিহান কেন পছন্দ করে না? সব সময় খ্যাটখ্যাট করে, যেন মেয়েটার জন্মের প্রথম দিন থেকেই বিহানের এই আচরণের শুরু। তিনি রাহার থুতনিতে হাত দিয়ে চুমু খান, নরম সুরে বলেন, আহ্লাদিটা। রাহাও মুচকি করে হাসে। পরক্ষণে জিজ্ঞেস করে, তুমি মনে হয় ফোনে কথা বলছিলে দাদি? কার সাথে কথা বলছিলে? বিধবার ধ্যান ফিরে এতক্ষণে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে নাতি তার কল কেটে দিয়েছে। আরে বিহান দাদুভাইয়ের সাথে। নামটা শোনা মাত্রই বিস্ময়ে চোখ দুটি বড় হয়ে যায়। ব্রু উঁচিয়ে জানতে চায়, ওই জলহস্তিটা তোমায় কল দিয়েছে? এ কেমন কথা রাহা? জলহস্তি মানে কি? এ কারণেই তো ও তোর ওপর এত রাগ করে। রাহা মুখ ভ্যাংসালো, স্থির কণ্ঠে বলল, তাতে আমার বয়ে গেছে। আর কবে ঠিক হবি তুই রাহা? ওকে কেন শুধু শুধু রাগাস তুই? আমি রাগাই না, উনি এমনি এমনি আমায় সব সময় বকাবকি করে রাগ ঝাড়ে। খাডাস একটা। রাহার যদি শুনি এসব, দাদির শক্ত কণ্ঠ শুনে রাহা চোখ তুলে তাকায়, গাল ফুলিয়ে দিয়ে বলে, আমার এখন তোমার কাছে আসাটাই ভুল হয়েছে। তুমি বরং তোমার আদরের নাতির সাথে পীড়িত করো, লাগবে না আমার মলম। রাহা লম্বা লম্বা পা ফেলে চলে যেতে লাগলো। রাহা শোন কথাটা, মলম দিবি না হাঁটুতে? রাহা বোন আমার শোন। দাদির আর কোনো ডাক অভিমানী রাহা সাড়া দিল না। মেয়েটা বড্ড অবুঝ আর জেদি। খানবাড়ির বয়োজ্যেষ্ঠ হলেন লতিফা বেগম। মৃত স্বামীর 3 পুত্র আর 2 মেয়ের জননী তিনি। 3 ছেলে রায়হান খান, আরমান খান, সাদমান খান একসঙ্গেই থাকেন। রাহাদের যৌথ পরিবার, সদস্য সংখ্যাও অনেক। রায়হান খান, ওনার স্ত্রী আফসানা, তাদের 3 ছেলে মেয়ে বিহান, জিদান, রশ্মি, আরমান খান, ওনার স্ত্রী জাহানারা আর মেয়ে রাহা, সাদমান খান, ওনার স্ত্রী নীলা, তাদেরও 3 ছেলে মেয়ে। বড় মেয়ে কামিনী, এরপর 2 ছেলে স্বামী রাফি। তাদের সবাইকে নিয়ে খান পরিবার শুধুমাত্র চাকরি সূত্রে বিহান পরিবার ছাড়া থাকে। আফসানা বেগম হাঁক ডাকেন, রাহা। রাহা মা, কোথায় তুই? জিন্স খুলে রাহা ডোলা ডালা প্লাজো আর লম্বা টপ পরেছে, গলায় ঝুলছে স্কার্ফ। সে খুঁড়িয়ে খুঁড়িয়ে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তাকে এভাবে দেখে আফসানা বেগম ব্রুকুসকে জিজ্ঞেস করেন, কী রে রাহা, তোর পায়ে কি হয়েছে? এভাবে হাঁটছিস কেন? রাহা থমথমে মুখ নিয়ে নিচে নামলো। আফসানা বেগমের কাছে গিয়ে দাঁড়ালো। তার কিছু বলার আগেই পাশ থেকে জবাব দিল জাহানারা বেগম, পঙ্গু সাজতে চাইছে আপা, বেশি ইতরামি করলে এমন হবে না। আমার জীবনটা ভেজে কয়লা করে ফেলেছে বজ্জাত মেয়েটা। আহ মেজো, বকছিস কেন? হয়েছে কি? কি হয়েছে রে মা? রাহার দিকে তাকিয়ে বললেন আফসানা বেগম। তার আগে এবারও উত্তর দিল জাহানারা বেগম, কি আর হবে, বান্দর গিরি করতে গিয়েছিল, গাছে উঠে শয়তান ধাক্কা দিয়ে পঙ্গু হওয়ার পথ সহজ করে দিয়েছে। আহা মেজো, এমন করছিস কেন? মেয়েটার সাথে একটু ভালো করে কথা বলতে পারিস না? আরও যা সব কীর্তি করে বেড়ায় সেটা দেখো না। এত বড় মেয়ে হয়েছে, এরপরও শরীরে এখনো ভার স্থির এলো না। সারাক্ষণ বাচ্চাদের মতো করতে থাকে, সারা বাড়ি ছুটি করে গাছে উঠে বাগানে লাফাতে থাকে, এটা ওটা ভাঙতে থাকে, ঘর নোংরা করে ফেলে।
ওর গুণগান গাইতে গেলে মুখ ব্যথা হয়ে যাবে আমার। তার ওপর কিছু বললে আহ্লাদে গলে যাবে। ওর জন্য বিহানি ঠিক আছে, একে আমাদের বিহান বাবাই শায়েস্তা করতে পারবে। এভাবে বলিস না মেজো, ওর জন্যই তো বাড়িটা ফুরফুরে থাকে। খানবাড়ির প্রাঞ্জে ও রাহার মুখে হাত বুলিয়ে বলেন আফসানা বেগম। মায়ের বকুনি খেয়ে মলিন মুখে হাসি ফুটে রাহার বড় মার কথায়। একগাল হেসে বড় মাকে জড়িয়ে ধরে সে জাহানারা বেগম রাগান্বিত গলায় বলেন, আমি আর কি করব? আমার কথা কি কোনো দাম আছে? বাড়ির কারো জন্যে এই মেয়েকে আমি কিছু বলতে পারি না। কিছু বললেই সবার কাছে গিয়ে নালিশ করবে আর সবাই আমাকে কথা শোনাবে। বাড়ি একটা মানুষের জন্যে এই মেয়েকে আমি শাসন করতে পারি না। আহ্লাদ দিয়ে দিয়ে এই মেয়েকে সবাই মাথায় তুলে ফেলেছে। আমার হয়েছে যত জ্বালা। জাহানারা বেগম রাগে এসব বলতে বলতে খুন্তি হাতে আবারও চলে গেলেন রান্নাঘরে। আফসানা বেগম বললেন, কী রে মা, গাছে উঠিস কেন? কতবার মানা করেছি না গাছে উঠতে। পড়ে গিয়ে যদি বেশি ব্যথা পেতি আমার কি দোষ বড় মা? পেয়ারাগুলি ডাকছিল আমায়। গাছে পেয়ারা হয়েছে তো খাওয়ার জন্যই। পেয়ারা গাছে রেখে কি করে আমি নিচে দাঁড়িয়ে থাকতাম? আমি তো ভদ্র মেয়ে, কারো ডাক কি অগ্রাহ্য করতে পারি? আফসানা বেগম মুচকি এসে আলতো করে রাহার কান ধরে বললেন, তবে রে বাসাল মেয়ে, পেয়ারারা তোকে ডাকছিল। বিশ্বাস করো বড় মা, পেয়ারারা ডেকেছে আমায়। বলছিল, কিরে রাহা, আমি একা এভাবে ঝুলে আছি, আমাকে বাঁচাবি না? আমার জন্য কি তোর একটুও মায়া হচ্ছে না? ব্যাস, আমিও পটে গেলাম। আমার তো আবার খুব মায়া দয়া, তুমি তো জানো বড় মা। রাহার আহ্লাদি মুখ দেখে আফসানা বেগম হেসে ওঠেন শব্দ করে। হয়েছে, এবার বকবক থামা। পাতা বুড়ি একটা। রাহা গাল ফুলিয়ে হাসে। আফসানা বেগম হাত টেনে বলেন, আয়, সাবধানে হাঁটিস। কোথায় যাব বড় মা? রান্নাঘরে। রান্নাঘরে? বড় মা, দোহাই লাগে তোমার, তুমিও মায়ের মতো বলো না রান্নাবান্না শেখার জন্য। নয়তো শ্বশুর বাড়ি গিয়ে এই হবে ওই হবে। আমি রান্নাবান্না পারি না, ওসব পারবো না আমি তো এখনও ছোট। বলো, বাচ্চারা কি রান্নাঘরে যায়? আগে বড় হই, পরে রান্না শিখবো। চুপ করবি তুই? সারাক্ষণ কথা না বলে চলে না তোর? কথা না বলে তো আমি থাকতে পারি না বড় মা। কথা বন্ধ করে রাহা থাকতেই পারে না, সেটা কি আর বলতে? রান্নাঘরে আয়, গরুর গোশত রান্না করেছি। কি? উচ্ছ্বাস নিয়ে বড় গলায় বলে উঠল রাহা। আফসানা বেগম মুচকি হাসেন। গরুর গোশত রান্না করলে তোরা আর বিহানের তো স্বভাব গরম গরম কষা কষা গোশত খাওয়ার। তাড়াতাড়ি আয়। লাফাতে লাফাতে রাহা রান্নাঘরে গেল। তা দেখে জাহানারা বেগম বললেন, দেখোই তোর মেয়ের কাজ, বাদরের মতো কেমন লাফাচ্ছে। মেজো, এখন আর কিছু বলিস না, মেয়েটাকে একটু শান্তিতে খেতে দে। হ্যাঁ হ্যাঁ বড় মা, তাড়াতাড়ি দাও। আফসানা বেগম এক বাটি ধোয়া ওঠা গোশত দিলেন। রাহা কিচেন কাউন্টারের ওপরে উঠেই এক টুকরো গোশত ফু দিয়ে মুখে তুলে নিল। প্রচণ্ড গরমে মুখে আর রাখতে না পেরে আবারও সেটা প্লেটে ফেলে মুখ হা করে হুহা করতে লাগলো। আস্তে বলে আফসানা বেগম রাহার মুখে ফু দিতে লাগলেন। জাহানারা বেগম ক্ষিপ্ত সুরে বললেন, এত যে লাই দাও এই মেয়েকে, দেখেছো ওর কাণ্ড? ওই মেয়ে কি রাগ ডাক করেও খেতে পারে না? আফসানা বেগম বলেন, আস্তে খামা, ফু দিয়ে একটু ঠান্ডা করে নে আগে। এত লোভনীয় লাগছে গ্রানটা। জিদান এসে রাহার পাশে দাঁড়ালো, বলল, কিরে পিসকু, একাই খাচ্ছিস নাকি ভাইয়াকে রেখে? রাহা গোশত মুখে চেবাতে চেবাতে পাশ ফিরে তাকায়। জিদান ততক্ষণে ওর বাটিতে হাত দিয়েছে। গোশত মুখে নিয়েই বলে উঠল রাহা, ভাইয়া এখানে, কিন্তু আমার মুখের ফেলানো গোশতের টুকরা আছে। তুমি বাকি কথা শেষ হওয়ার আগেই জিদান হোপ বলে ধমকে উঠল। আবারও আগের মতো হাত বাড়িয়ে টুকরো
গোস্ত মুখে নিয়ে রাহার দিকে তাকালো, আঙুল গোল করে বোঝালো, বনু সেই হয়েছে। ভাইয়ের ভাব দেখে মুখ ভর্তি গোস্ত নিয়ে হাসে রাহা। জিদান ভাইটা কত ভালো, তাকে একেবারে নিজের বোনের মতো আদর করে। আর ওই বিহান খাড়াসটা সবসময় তার সাথে খেক খেক করে, নাকের আগায় রাগ নিয়ে ঘুরে। কিছু হতে না হতেই সাপের মতো ফোঁস করে ওঠে। রাহা মনে মনে ভ্যাংসায় লোকটাকে। পরক্ষণে ভাইয়ের দিকে তাকিয়ে হাসে। হেলতে দুলতে রশ্মিও চলে আসে রান্নাঘরে। ওদের দুইজনকে দেখে বলে, কিরে তোরা কি করছিস সেখানে? জিয়াদ বলল, তুই এখানে আসলি কেন? এখন আমাদের ভাগে কম পড়বে না? যা ভাগ। ভাগবো মানে? আমাকে রেখে কি খাচ্ছ তোমরা ভাইয়া? মধু মধু। জিদান রশ্মির মাঝখানে। রাহা বলল, কষা মাংস খাচ্ছি আপু, পুরা মধু, আমাকেও দে। চলে এসো। জিদান আর রাহার সাথে এবার রশ্মিও যোগ দিল। বাড়ির ছোট বউ নীলা চুপচাপ রান্নার কাজে ব্যস্ত। রাহা বলে উঠল, স্বামী রাফি কোথায় ছোট মা? তিনি রাহার দিকে তাকিয়ে মুচকে এসে বলেন, আছে হয়তো নিজের ঘরে। রাহা গলা চেঁচিয়ে বলল, স্বামী রাফি। পাশে থাকা রশ্মি আর জিদান মুখ কুঁচকে নেয়। খাওয়ার ফাঁকে জিদান বলে, বনু এটা তোর গলা নাকি মাইক? রশ্মি জবাব দিল, বাস। জিদান বলল, মনে হচ্ছে আব্বুর এবারের চেয়ারম্যানের নির্বাচনে টাকা খরচ করে মাইক আনতে হবে না, আমাদের পিস্কুর খালি গলাই যথেষ্ট। কান ঝালাপালা করে দিবে ভাইয়া। ধানি লঙ্কা না আমার বোন? রাহা হাসলো। স্বামী রাফিওর যোগ দিল তাদের সাথে কষা গোস্ত খেতে। আফসানা বেগম পাতিল থেকে আবারও বাটি ভর্তি করে দিলেন মাংসের টুকরো। নীলা বেগম বললেন, বড় আপার তরকারি তো কষানোতেই শেষ হয়ে যাবে, মনে হচ্ছে আবারও বসাতে হবে মাংস। আফসানা বেগম বললেন, থাক, মানা করিস না ছোট, ছেলে মেয়েগুলি একটু আনন্দ করে খাক, ফ্রিজের বাকি গোস্তটাও ধুয়ে ফেল, কাল না হয় রহিমকে দিয়ে 10-12 কেজি আনিয়ে নেব। রাহাদের দিকে তাকিয়ে বলেন তিনি, কিরে তোদের আরও লাগবে? আমি তো এমনিতেই লোভী মা, কেউ কিছু দিলে না করতে পারি না। জিদানের কথায় হেসে ওঠেন আফসানা বেগম। পাজি কোথাকার, থামেন তিনি। কিরে কামিলি কোথায়? ওকেও ডাক। নীলা বেগম তৎক্ষণাৎ বলে ওঠেন, থাক না আপা, ওর হয়তো শরীর খারাপ। সে কি জ্বর টর এলো নাকি মেয়ের? বললেন জাহানারা বেগম। তেমন কিছু না, বলছিল একটু ক্লান্ত। মা চাষির কথা শুনে রশ্মি আর চোখে রাহার দিকে তাকায়। গাদা মেয়েটা খাওয়ার ব্যস্ত, কিন্তু কামিলের বিষয়টাই সে বোধহয় একটু আঁচ করতে পারল। বিহান নিজের ফ্ল্যাটে ল্যাপটপে বসে কাজ করছিল। গুরুত্বপূর্ণ একটা ফাইল তৈরি করেছে সে। বর্তমানের কিছু আপডেট ইমিডিয়েট পাঠাতে হবে ওপর মহলে। কালকেই কল করেছিল মেজর ইদরাত নেওয়াজ। ভরাট গড়াত ইনফরমেশন চাইছিল, আজ না দিতে পারলে গম্ভীর রাগী লোকটা নির্ঘাত ফেটে যাবে। গোধূলির হাওয়া বইছিল জানালার পর্দা পেরিয়ে, হালকা গায়ে লাগছিল সেই হাওয়া। পাশে থাকা কাউচের ওপর পড়েছিল ফোনটা। হঠাৎ সেটা বেজে উঠল। কল দিয়েছে তার টিম মেম্বার আরাফ। কপাল কুঁচকে সে দ্রুত কল রিসিভ করলো। আরাফ দ্রুততার সাথে বলল, স্যার ইমিডিয়েটলি একটু হাইওয়ের রাস্তায় আসেন। আমি ওদের চোখে চোখে রাখছি। মস্তিষ্ক সচল হয়ে গেল বিহানের। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। আম কামিং বলেই কল কেটে দিল। কারবার থেকে হালকা অলিভ রাঙা এক কালারের শার্টটা গায়ে দিয়ে সে চাবি নিয়ে বের হয়ে গেল। কোথায়, কোন হাইওয়ে, কিছুই জানতে হলো না তার। কার নির্দিষ্ট এরিয়ার কাজ করছে তারা। দ্রুত ফ্ল্যাটের দরজা লক করে বের হয়ে গেল সে। বিহানকে দিয়ে এত আশার কি হচ্ছে এখন? কি করছে সে? আমাদের কোনো আশার দাম আছে তার কাছে? ঢাকায় বসে কি করে ও? সকাল তখন 9টা বাজে।
রাহা মাত্র ঘুম থেকে উঠেছে, হাই তুলতে তুলতে সিঁড়ি দিয়ে নামার সময় চাচাদের কথা শুনতে পেল সে। রায়হান খান বিরক্তি সুরে নিজের ছেলেকে নিয়ে কথা বলে যাচ্ছেন। পাশ থেকে ছোট চাচা সাদমান খান বললেন, ভাইজান উত্তেজিত হবেন না, আপনি শান্ত হন। আমাকে শান্ত হতে বলছিস? কি করে শান্ত হব আমি? এত আশা করেছিলাম ছেলেকে নিয়ে, বাহিরে লেখাপড়া করালাম, ভাবলাম ছেলে আমাদের এত এত ব্যবসা বাণিজ্য সামলাবে, তা না করে সে কি করছে, কি না কি চাকরি করে যাচ্ছে সেই কয়েক বছর ধরে। বড় ভাইয়ের কথা শুনে মেজো ভাই আরমান খান বলেন, ভাইজান ও তো আর ওখানে বসে নেই, চাকরি বাকরি করছে, তোমরা আর ওর হয়ে কথা বলো না। চাকরি করছে? কিসের চাকরি বাকরি করছে? কিছু জিজ্ঞাসা করলে বলে সরকারি চাকরি। আরে সরকারি চাকরি কি কম আছে দেশে? কোন চাকরি, কেমন চাকরি, কী কাজ কিছুই বলে না কাউকে। বাপ চাচার ব্যবসা রেখে উনি মানুষের গোলামি করে। রাহা সিঁড়ির কাছে দাঁড়িয়ে মুচকি হাসে। বড় আব্বু লোকটাকে বকছে শুনে সে বেশ খুশি হয়। বাপ কত সাহেবের। ইস, বড় আব্বু যদি এভাবে লোকটাকে কথা শোনাতে পারতো সামনাসামনি। ভাইজান আপনি আমাকে কিছু বোঝাতে হবে না আরমান। ও কি চাকরি করছে তাতে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আমার কথা হলো এখান থেকে ঢাকা কত দূর? কি এমন চাকরি করে যে বাড়িতে আসতে পারে না? কোনো বিশেষ অনুষ্ঠান, ঈদ, কোনো কিছুতেই তাকে পাওয়া যায় না কেন? কি এমন সরকারি চাকরি যে 1.5 বছর হয়ে যায় সে আসতে পারে না নিজের বাড়ি? রায়হান খান বেশ উত্তেজিত হয়ে গিয়েছেন, তাই আর কেউ কথা বাড়ালো না। লতিফা বেগমও বড় ছেলের হম্বি তম্বিতে সোফায় চুপচাপ বসে আছেন। বাড়িতে এত এত মানুষ, নিজের বাবা মা ভাই বোন রেখে ঢাকার ওই ফ্ল্যাটে কি আছে ওর? লতিফা বেগম এবার নরম সুরে বললেন, এবার থাম বাপ, ছেলেটা এতদিন পর আসছে, কোনো অশান্তি করিস না। হ্যাঁ, আমার মাথা কিনে নিয়েছে তো, এতদিন পর তোমার আদরের বড় নাতি আসছে বলে আমাকে এবার লুঙ্গি পরে নাচতে হবে। বড় ভাইয়ের কথা শুনে আরমান এবং সাদমান খান ঠোঁট টিপে হাসেন। সিঁড়ির কাছে দাঁড়িয়ে রাহাও হাসে। রান্নাঘর থেকে স্বামীর কথা শুনতে পেয়ে ছুটে এলেন আফসানা বেগম। এসব কেমন কথা তোমার? কোন বয়সে কোন কথা বলতে হয় সেটাও ভুলে যাচ্ছ নাকি তুমি? আম্মা আপনি কিছু বলছেন না কেন? ভুলে তো যাচ্ছি, বয়স হয়েছে, বলবো না। 2 দিন পর তোমার বড় ছেলে আমাকে পাগল বানিয়ে পাবনা পাঠিয়ে দিবে, তখন তোমাদের শান্তি হবে। এতদিন পর আমার ছেলেটা বাড়ি আসছে আর তার আগে তুমি শুরু করে দিয়েছো। আমার ভুল হয়েছে মহারানী, আপনি আপনার আদরের ছেলের আসার উপলক্ষে গরু জবাই করুন। আফসানা বেগম রাগী চোখে তাকান স্বামীর দিকে। পাশ থেকে শাশুড়ি ইশারায় বোঝান চুপ থাকতে, তাই তিনি কটমট করে আবারও চলে যায় রান্নাঘরে। স্তব্ধ হয়ে থাকে সিঁড়ির কাছে। নিজের কানে শোনা কথাও বিশ্বাস করতে পারে না সে, তাও দ্রুত ছুটে যায় বড়মার কাছে। বড়মা একটু আগে কি বললেন? কপাল কুঁচকে জানতে চান আফসানা বেগম। কি বললাম? ওই যে কে আসবে যেন বললে। তিনি তৃপ্তির হাসি হেসে জবাব দিলেন, আমাদের বিহান আসছে আজ। রাহা একেবারে বিমূঢ় হয়ে গেল। মনে হলো কিছুক্ষণ সে বরফের মতো জমে গেল। ওই খাটাস লোকটা কেন আসছে বাড়িতে? হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে রাহা, তোমাদের বিহান নয়, আমার জম আসছে। আজ শুক্রবার সকাল তখন 11টার কাছাকাছি বাজে। রাত দ্রুত করে মেন দরজা দিয়ে বের হলো। ওই লোকটার আসার আগে বাসা থেকে বের হতে হবে। শুধু শুধু ধমক খাওয়ার কোনো ইচ্ছাই তার নেই। কলেজ তো আজ নেই, তাই বান্ধবী বাড়িতেই যাচ্ছে, বিকালে ফিরবে। মেইন দরজা দিয়ে কয়েক কদম সামনে এগোতেই বাগান দিয়ে বাড়ির মেইন দরজা পর্যন্ত আসা পাকা রাস্তায় এসে একটা গাড়ি থামলো। গাড়ির দরজা খুলে বের হয়ে এলো এক বিশাল দেহ, লম্বাটে সুদর্শন পুরুষ। কাঁধে ব্যাগ, চোখে চশমা, গায়ে জলপাই রঙা এক কালারের শার্ট, ধীর পায়ে এগিয়ে আসছে সামনে। রাহত বিহ্বল হয়ে তাকিয়ে রইল মুগ্ধ ভঙ্গিতে। এটাকে কোন সুদর্শন পুরুষ এলো তাদের বাড়িতে? এই ছেলের রূপ তো মনে হচ্ছে রোদের ঝিলিক দ্বিগুণ করে দিয়েছে। হাঁটার নিজস্ব এক ভঙ্গিমা, তার গুরুগম্ভীর ভাব আর আভিজাত্য প্রকাশে
হুমড়ি খেয়ে পড়ছে। প্রতিটি পদক্ষেপ পরিবেশকে কেন যেন থমথমে নিস্তব্ধ করার অঙ্গীকার প্রকাশে মশগুল। রাহা বোকার মতো হাঁ করে আছে, চোখেরও পাতাও পড়ছে না তার। এই লোকটার কি বয়স বাড়ছে না কমছে? দিন দিন যেন আরও ইয়াং আর হ্যান্ডসাম দেখাচ্ছে। এই 1.5 বছরে মনে হচ্ছে লোকটা আরও সুদর্শন হয়েছে। সেই সাথে চেহারায় বেড়েছে গম্ভীর ভাব। ফর্সা মুখটায় কালো মোটা রোদ চশমাটা এঁটে আছে, কি দারুণ লাগছে। চোখ ফেরানোই মুশকিল। রাত তখনও থম মেরে বিমূঢ়ভাবে তাকিয়ে দেখছে বিহান আরবিদ খান নামক বাড়ির প্রথম সন্তানকে, যার জন্যে বাড়ির প্রতিটা সদস্য পাগল। অবশ্য সে ছাড়া রাহার পাশ দিয়ে যাওয়ার সময় বিহান শক্ত গলায় বলল, মুখ বন্ধ কর স্টুপিড, মশার ফার্মও ঢুকে যাবে। এমন গা সমসমে রক্ষ কণ্ঠ শুনে হুঁশ ফিরে রাহার। নড়চড়ে উঠে মেয়েটা ভালো করে তাকিয়ে দেখে বিহান ভাই তার পাশ কাটিয়েই চলে যাচ্ছে। মানে ঠিক কতটা খচ্চর আর খাটাস হলে একটা লোক 1.5 বছর পরে সে বাড়ির কাউকে দেখে সামান্য কেমন আছিস টুক জিজ্ঞেস করতে পারে না। রাহা দাঁত খিচে নিজেকে সামলে নিল। পিছন ফিরে তাকিয়ে দেখল বিহান একদম এগিয়ে গিয়েছে। তাই সেও 2 কদম আবারও পিছন ফিরে এগিয়ে যায় বিহানের সামনে। বোকা বোকা হাসি এসে বলে, আসসালামু আলাইকুম বিহান ভাই, মাত্রই এলেন। বিহান সালামের জবাবটুকু নিয়েছে কিনা সন্দেহ। রাহা ভালো করে কিছুই শুনল না, শুধু একটুখানি দেখল লোকটা হয়তো ঠোঁট নাড়িয়েছে সামান্য। যদিও বলা যায় না এটা সালামের উত্তর ছিল নাকি তাকে দেওয়া বকা। বিহান 2 আঙ্গুল চেপে চশমাটা খুলে ফেলে ব্রু শুরু করে তাকায় রাহার পানে। মেয়েটা এখনো আহ্লাদির মতো শরীর দুলিয়ে হাঁটছে, যা বিরক্ত লাগে বিহানের কাছে। এত ছটফট করার কি আছে এই বেয়াদব মেয়ের? কপাল কুঁচকে আসে তার। সিবিএস স্বল্প কথায় জবাব দেয়, কানা হয়েছিস, দেখতে পাচ্ছিস না? হাসি থামায় রাহা। গালটা খানিক ফুলানোর অভিনয় করে বলে, কই আপনি যে 1.5 বছর পর বাসায় এলেন, আমাকে দেখেও জিজ্ঞেস করলেন না কিছু? তখন কি আপনাকে আমি কানা দেখেছি? সামনে থেকে সর স্টুপিড, বিরক্ত গলায় বলল বিহান। রাহা মোটেও সরল না। আমি কিছু জিজ্ঞেস করলেন না কেন বিহান ভাই? দাঁত পিষে জবাব দিল বিহান। প্রয়োজন বোধ করেনি। উত্তরটা বুঝি কিশোরী রাহার পছন্দ হলো না। সে কপাল কুঁচকে বলল, কেন প্রয়োজন বোধ করলেন না? হ্যাঁ, আমি কি মানুষ না? আমি কি আপনার কেউ না? আমি কি আপনার পরিবার না? আমি কি আপনার বোন না বলুন? গম্ভীর স্বরে জবাব দেয় বিহান, তোকে কোনো কালে বোন হিসেবে মানিয়েনি আমি। বিহান আর কথা বাড়ালো না, সে সামনে এগিয়ে গেল। রাগে দুঃখে দাঁত কটমট করতে লাগলো রাহা। মনে মনে হাজারটা বকে দিল বিহান ভাইকে। বিড়বিড় করে বলল, আমি আর এমনি এমনি এই জলহস্তিটাকে খাটাস ডাকি, উনি আসলে একটা খাটাস। রাহা ফোঁস করতে লাগলো। বিহান কয়েক কদম এগিয়ে গিয়ে আবার থামলো। কাঁধে ব্যাগ নিয়ে ফিরে তাকালো, ভ্রুকুটি করে দেখতে পেল রাগ নিয়ে রাহা দ্রুত চলে যাচ্ছে বাইরের দিকে। বিহান জোর গলায় তাকে ডাকলো, ওখানেই থাম রাহা। এত জোরে কথাটা বলল বিহান ভাই, রাহা সত্যি থেমে গেল, কিন্তু পিছন ফিরল না। ওভাবেই ওখানেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। বিহান কপাল কুঁচকে এগিয়ে এলো তার দিকে। পূর্ণ দৃষ্টি দিয়ে রাহার দিকে তাকালো। পা থেকে মাথা পর্যন্ত গোল একটা ফ্রক পরনে, ওপরে কোটি, সাথে গলায় স্কার্ফ ঝুলানো, একটা জিন্স প্যান্ট পরনে, তার আবার পায়ে টাকনুর ওপরে। বিহানের চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। ত্যক্ত ভরাট গলায় প্রশ্ন করলো সে, কোথায় যাচ্ছিস? রাহা হাসার চেষ্টা করলো, বলল, বাহিরে। বাহিরে কোথায়? ডোক গিলল রাহা। ও ওই মিথিলাদের বাড়ি। বিহানের কপালে বিরক্তির আরও কয়েকটা ভাঁজ দেখা গেল। ওখানে কি কাজ? না এমনি, আসলে আন্টি যেতে বলেছিল তো তাই। কেউ বললেই যেতে হবে তো হবে না? আমি খুবই ভদ্র বিহান ভাই, সবার সব কথা শুনি। আন্টি বলেছে আর আমি যাব না? আপনি ভেতরে যান, আমি যাই। রাত তাড়াতাড়ি পালানোর চেষ্টা করলো। বিহান আবার উঁচু গলায় ডাকলো, গেট দিয়ে এক পা বের হয়ে দেখ শুধু। রাহার পা থেমে গেল।
খাটাসটা আসতে না আসতেই শুরু করে দিয়েছে তার ঐতিহাসিক বিরক্তিকর খাটাসগিরি। আজরাইল একটা বিড়বিড় করতে লাগলো। রাহা। বিহান আবারও অল্প শব্দে বলল, ভেতরে যা। রাহা তাকায় বিহানের দিকে, আবারও মেকি হেসে বলল, দেখুন ভাই, বিহান ভাই আনতে যেতে বলেছে। এখন যদি না যাই, আর আমি তোকে ভেতরে যেতে বলেছি, স্টুপিড। এখনই যা। ধমক খেয়ে চুপসে গেল রাহা। জলহস্তিটা আসার 5 মিনিট হলো না, অথচ তাকে ধমকানো শুরু করে দিল। রাহা গাল ফুলিয়ে রাগে মাথা নিচু করে রাখলো। তা দেখে বিহান হাত বাড়িয়ে ওর ঘাড়ের কাছে কোটির অংশ মুঠো চেপে ধরল। এরপর বিড়ালের বাচ্চার মতো টানতে টানতে নিয়ে গেল ভেতরের দিকে, যেন কোনো অবাধ্য দুষ্ট বিড়ালকে ঘাড় ধরে নিয়ে যাওয়া হচ্ছে। বিহান শক্ত তবে স্বাভাবিক ভঙ্গিতে রাহার ঘাড়ের কোটির অংশ চেপে ধরে হাঁটতে লাগলো। না চাইলেও রাহা বিড়াল বাচ্চার মতো পা চালাচ্ছে। ও বিহান ভাই, ছেড়ে দিন না, যেতে দিন আমায়। বিহান কোনো জবাব দিল না, পাশ ফিরে তাকিয়েও দেখল না, শুধু শক্ত মুখে দরজার সামনে নিয়ে গেল টেনে। এরপর ঘাড় বাঁকিয়ে ফিরল রাহার দিকে। এই তোর সবার কথা শোনার নমুনা, তাই তো? বন্ধ দরজার দিকে তাকিয়ে রাহার মুখ ছোট হয়ে যায়। বাসার মেইন দরজা বাহির থেকে লাগানো। বিহান আর কথা খরচ করলো না। এই বেয়াদবকে কিছু বলে লাভ নেই। নিশ্চয়ই বাড়ির কেউ মানা করেছিল বের হতে, তবুও বেয়াদব বের হয়ে এসে বাহির থেকে বাড়ির দরজা বন্ধ করে দিয়েছে। রাগের বিহানের শরীর জ্বলে উঠল। ইচ্ছা হলো স্টুপিড তাকে ঠাটিয়ে একটা চড় লাগাতে। অবশেষে বিহান রাহার ঘাড়ের অংশ চেপে ধরেই বাড়ির ভেতরে নিয়ে গেল। আম্মা, এই একটা ডাক শুনে আফসানা বেগম ছুটে এলেন। 1.5 বছর পর ছেলেকে দেখে আবেগে আপ্লুত হয়ে তিনি চোখের পানি ছেড়ে দেন। ছুটে গিয়ে জড়িয়ে ধরেন ছেলেকে। এরপর একে একে সবাই চলে এলো বসার রুমে। কামিলি বিহান ভাইয়ের আসার খবর শুনে দৌড়ে দৌড়ে এলো। তবে রাহাকে এভাবে ধরে থাকতে দেখে সে থমকে গেল। কপালে শুরু বাস ফেলে তাকিয়ে রইল নির্নিমিক। রাহা চাপা গলায় বলল, দয়া করে এবার ছেড়ে দিন বিহান ভাই। সবাই দেখছে। বিহান রাহার কথা শুনে তাচ্ছিল্যের মতো ছেড়ে দিল হাতের মুঠোয় রাখা কোটির অংশটা। এমন একটা ভাব করলো যেন ময়লার কোনো জিনিস ছুঁড়ে দিয়েছে সে। বিষয়টা রাগ খেয়াল করে মুখ মুচড়ায়। এতদিন পর বাড়ির ছেলেকে পেয়ে সবাই গদগদ হয়ে গেল। তার উপর আজ শুক্রবার, বাপ চাচা সবাই বাড়ি। বিহান সবার শেষে বাবার দিকে ফিরল। তিনি গম্ভীর মুখ করে দাঁড়িয়ে। বিহান মিষ্টি সুরে ডাকলো, বাবা বলে। 1.5 বছর পর ছেলেকে দেখে তিনি আর রাগ করে থাকতে পারেননি। ছেলের কাছে আসতেই তিনিও জড়িয়ে ধরলেন। যত যাই বলুক, ছেলের সামনে তিনিও যেন বাধ্য হয়ে যান। বিহান কামিলীকে দেখে বলল, কিরে, কেমন আছিস কামিলী? লাজুক হাসে কি কামিলী মাথা নুয়ে ভদ্র সুরে জবাব দেয়, ভালো, তুমি কেমন আছো বিহান ভাই? আলহামদুলিল্লাহ, শেষে রশ্মি বলল, কিন্তু ভাইয়া, তোমার সাথে রাহা এলো, তাও বা আবার? ওই স্টুপিডটাকে বাগানের এখান থেকে ঘাড় ধরে নিয়ে এসেছি। আফসানা বেগম বললেন, ঘাড় ধরে মানে? কেন, কি হয়েছে? জাহানারা বেগম বলেন, কি আর হবে, মিথিলাদের বাড়ি যেতে চেয়েছিল। আমি বললাম আজ বিহান বাবা আসবে, কোথাও যেতে হবে না। না করার পরেও হয়তো চলে যেতে গিয়েছিল, তাই না বাপ? বিহান প্রু গড়াই বলল, ওর ওপর তোমরা বেশি করে নজর দাও না কেন? দিনকে দিন আরও বেশি করে স্টুপিড হচ্ছে। অপরে আড়াল থেকে রাহা এসব দেখছিল আর আগে ফুঁসছিল। দিনকে দিন আরও বেশি করে স্টুপিড হচ্ছে, কথাটা তাকে আরও রাগিয়ে দিচ্ছে। শয়তান একটা আসতে না আসতেই জল্লাদগিরি শুরু করে দিয়েছে। সবার সাথে কি সুন্দর করে কথা বলে, শুধু রাহার বলাতেই এসে লোকটা জল্লাদ রূপ ধারণ করে। খাটাস একটা। রাহার আগে ফুসফুস করতে করতে মুখ ভেঙিয়ে বলে, ঘের ধরে নিয়ে এসেছি। খাটাস একটা। দুপুরে খাবার টেবিলে তখন এলাহি কাণ্ড। মাসাসি মিলে বাড়ির আদরের সন্তানের জন্যে টেবিল ভর্তি
করে রান্না করেছে। কী নেই সেখানে? মাছ, গোস্ত, চিংড়ি, কুমড়া, কফরতা, ছোটো মাছের চচ্চড়ি থেকে শুরু করে নানান রকম ভর্তা পর্যন্ত করা আছে, সাথে পায়েস, ফিরনি তো আছেই। সব কিছু দেখে রাহা মুখ ভ্যাংচায়। বাড়িতে মনে হয় কোনো মানুষ নয়, রাক্ষস এসেছে। রাহা মুখ মুচড়াতে মুচড়াতে নিজের জায়গায় বসে। তবে ঠিক সোজাসুজি অপর পাশে বসে জিদান, আর তার পাশে নীরবে এসে বসেছেন বিহান। জিদান দুই হাত তোলে প্রফুল্ল মুখে বলল, বাহ, আজ তো দেখি জম্পেশ খাওয়ার হবে, তাই না রে বনু? আফসানা বেগম হেসে উঠেন, কোনো শুক্রবার কম করে খাস তুই বলতো? মার যাই করো, খাওয়া নিয়ে খোটা চলবে না। রায়হান খান বলে, বাদ দাও সবার প্লেটে, বিহানকে দাও আগে। রাহা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। মাত্র কয়েক ঘন্টা আগে সকালে ছেলেকে কি ঝাড়ি দিল অদেখায়, যেই সামনে পেল সব ভুলে গেল। লোকটা কি জাদু জানে, সবাইকে কেমন বশ করে নেয়। বিহান ফ্ল্যাটে থাকলেও সব সময় খাবারের প্রতি সচেতন। বেশি তেল, মশলা বা ঝাল খাবার সব সময় এড়িয়ে চলে। তবে আজ এত এত খাবার দেখে আরও লোভ হলো। মাছাসি এত কষ্ট করে রান্না করেছে বলে সব কিছুই নিচ্ছে। পাতে একটা চিংড়ি মাছ আসতেই বলল বিহান, মা চিংড়িটা তুলে নাও। কেন রে? একটাই তো দিলাম, খেয়ে দেখ বাবা। খান বাড়িতে সবচেয়ে চিংড়ি যদি কেউ পছন্দ করে তাহলে সেটা হলো রাহা, এরপর জিদান আর স্বামী রাফি। বিহানের কথা শুনে কামিলি মিষ্টি এসে দ্রুত বলে উঠল, তুমি না খেলে আমাকে দিয়ে দাও। তা শুনে পাশ থেকে দ্রুত রাহা উঠে দাঁড়িয়ে বিহানের প্লেটের চিংড়িতে থাবা বসিয়ে দিতে দিতে বলল, না না কামিলি, আপু চিংড়ি একটুও পছন্দ করে না, তার চেয়ে বরং আমাকে দিন। ততক্ষণে রাহা চিংড়ি থাবা বসিয়ে নিয়েছে নিজের পাতে। মুখে রাজ্য জয়ের হাসি হাসতে লাগলো পাতে বড় বড় দুইটা চিংড়ি দেখে, কিন্তু চোখ তুলে দেখল না বিহানের ভয়ঙ্কর রক্তচক্ষু গুলি। রাহার কাজে বাড়ির বাকিরাও হা করে তাকিয়ে আছে। আফসানা বেগম কিছু বলবেন তার আগে বিহান চেঁচিয়ে উঠল, স্টুপিড একটা, সামান্য ম্যানার্সটুকু শিখিসনি? রাহা কিছু না বুঝে বোকার মতো তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। পাশ থেকে ছেলের রাগ বুঝে বললেন আফসানা বেগম, বাবা তুই শান্ত হ। সামান্য কিসের সামান্য? কি সামান্য? ছোট লোকের মতো এমন করবে কেন? ন্যূনতম ভদ্রতাটুক নেই ওর মাঝে? রাহার চোখ দুটি ছলছল করে উঠল। সামান্য একটা চিংড়ির জন্যে বিহান ভাই তাকে ছোট লোক বলল? জিদান, রশ্মি, স্বামী রাফি সবাই চুপ। কামিলি অদ্ভুত মুখ করে মাথা নিচে রেখেছে। খাবারের জমজমা পরিবেশটা মুহূর্তেই থমথম হয়ে গেল। বিহান আবারও উচ্চস্বরে বলল, এত বড় হয়েছে ও, অথচ এখনো বোঝে না কোনটা করা ঠিক আর কোনটা উচিত নয়। আমাকে বললে কি আমি চিংড়িটা দিতাম না ওই স্টুপিডকে? ইডিয়েটটা কেন অন্যের পাতে হাত দিতে যাবে? এটা কোন ধরনের ভদ্রতা কাজ? রাহার খুব কান্না পেল। বলতে ইচ্ছে হলো, আপনি তো আমার পর নয় বিহান ভাই, আমার চাচাতো ভাই, কাছের আপন। সামান্য চিংড়িটা নিয়েছি বলে এভাবে বলবেন? কিন্তু কান্নারা গেওলায় আটকে এসেছে বলে তা আর পারল না। আফসানা বেগম ক্ষীণ গলায় বললেন, এমন করছিস কেন বাপ? ও তো তোর ছোট বোনই হয়। না হয় তোর? কথাটা শেষ হওয়ার আগেই গর্জে উঠল বিহান। তার চিৎকারে সবাই নড়েচড়ে উঠল। রাহার শরীর দুলিয়ে কেঁপে উঠল। সামান্য চিংড়ির জন্য এমন হবে জানলে কোনো সময় বিহান ভাইয়ের পাতে হাত দিত না। বোন মাই ফুড, এসব ডিসগাস্টিং কথাবার্তা আর কখনো বলবে না মা। রায়হান খান শান্ত তীক্ষ্ণ গলায় বললেন, সামান্য একটা ব্যাপারে এতটা রেড কেন করছো বাবা? বিহান জবাব দেয় না। রাহা লজ্জায় অপমানে চোখ ভর্তি পানি নিয়ে আবারও বিহান ভাইয়ের পাতে চিংড়িটা দিয়ে ধরে আসা গলায় বলে, সরি বিহান ভাই। তাতেই যেন আরও তেলে বেগুনে জ্বলে ওঠে বিহান।
রাগে দাঁতে দাঁত কেটে বলতে লাগে, লন্সেস গাদা, তোকে বলেছি এটা আবার ব্যাগ দিতে। রাগে পারে না বিহান, এখানেই রাহাকে চিবিয়ে খায়। এই গর্দবটা কবে বড় হবে, কবে সব কিছু বুঝতে শিখবে। রাহা মাথা নিচু করে রাখে, চোখ দুটিতে জলে চুই চুই। বিহান দাদালো গম্ভীর গলায় বলল, এক ফোঁটা চোখের পানি ফেলে দেখ খালি কি করি তোকে। রাহা কান্না আটকাবে কি তার চোখ দিয়ে আরও পানি বের হয়ে আসতে চাইল। যে খাড়াস লোকটা না করেছে বলে আরও বেশি করে কান্না পেল তার। বারবার নাক টানলো সে, তা দেখে জিদান চিবিয়ে চিবিয়ে ফিসফিস করলো, বনুর বাচ্চা রে, এটার জন্যে না জাদলের কাছে আবার ধোলাই খাস। বিহান বিরক্তি রাগান্বিত চোখে কেবল তাকিয়ে দেখছে রাহার কাজ। লতিফা বেগম বললেন, এবার দাদুভাই ও ছেলে মানুষই করে তোমার পাতে হাত বাড়িয়েছে, তাই বলে এত রেগে যাচ্ছ কেন? বাড়াবে কেন? ওর কি এখনও ছেলে মানুষের বয়স আছে সেটা বলো। ভেবেচিন্তে কাজ করা যায় না, এখনও ও ছোট। আরমান খান মেয়ের মলিন মুখটা এক পল দেখলেন। পাশ থেকে সাদমান খান বললেন, হয়েছে বাবা, এটা নিয়ে রাগ করো না। আমাদের রাহা এমনই দুরন্তপনা করে সব সময়। তুমি প্লিজ ঠান্ডা হও। জাহানারা বেগম রেগে মেয়েকে বললেন, সবসময় মানা করি তো এমন উশৃঙ্খলগিরি করতে। মানা করি না, তবুও কেন শুনিস না কথা? সব কিছুর মাঝে গণ্ডগোল না পাকালে চলে না তোর। জাহানারা বেগমের মতিগতি বুঝে বিহান আবারও চেঁচিয়ে উঠল, মেজো চাচি, আমার সামনে যেন ওর গায়ে একটা হাতও না উঠে। থেমে যান জাহানারা বেগম। আরমান খান এবার মুখ খুলেন, তুমিও দেখছি ছেলে মানুষই করার চেষ্টা করছো জাহানারা। আমাকে না বলে এসব তোমার মেয়েকে বলো। যদি একটু কাজে আসে। তরকারির খালি বাটিটা হাতে নিয়ে তিনি চলে যান রান্নাঘরে। আফসানা বেগম একটু ইতস্ত করেন, তিনি জানেন জাহানারা মেয়েকে অতিরিক্ত ভালোবাসে। এর কারণে ওনার জানা। রাজ সলসল চোখ নিয়ে মাথা নিচু করে রেখেই উঠে যেতে চাইল। তিনকো চোখের সামনে বসা বিহান সেটা দেখে কঠিন গলায় বলে, খাবার রেখে এক পা উঠে দেখ, তোর পা দুটি আমি এখানেই কাটবো। রাহার এবার সত্যি কান্না পেল, ঠোঁট দুটি কেঁপেও উঠল তার। বিহান সেসব তোয়াক্কা না করে নিজের পাতে ফেরত দেওয়া চিংড়িটা আবার তুলে দিল রাহার প্লেটে, সাথে বাটি ভর্তি চিংড়ির তরকারিটাও ওর সামনেই রাখলো। অনেকটা ক্ষোভ নিয়ে পিষে বলল, খাবার শেষ না করে উঠতে পারবি না ইডিয়েট। অন্য সময় হলে এত চিংড়ি দেখে সে খুব খুশি হতো, কিন্তু এখন একটুও ভালো লাগছে না তার। মনে মনে রাহার বড্ড রাগ হলো, দাঁত কিরমির করে বকতে লাগলো বিহান ভাইকে। খাড়াস এসেছে পর থেকে তাকে শান্তি দিচ্ছে না। যত তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় হয় ততই শান্তি তার। রাহা পাশে বসা কামিলির দিকে মুখ ঘুরে মোটা গলায় প্রশ্ন করলো, কামিলি আপু, বিহান ভাইয়ের ওই পচা চিংড়িটা আমি খাবো না, তোমাকে দিয়ে দেই। ফোলা ফোলা গাল নিয়ে আদো কণ্ঠে বলা রাহার কথার ধরন দেখে বাকিরা মুচকি হেসে উঠল। শুধু রাগের শরীর জ্বলল বিহানের। সে কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। কামিলি বিহান ভাইকে দেখে মাথা নিচু করে জবাব দিল, না, ওটা তোকে দিয়েছে, তুই খা। অন্যের জিনিসের প্রতি আমি এত নজর নেই। রাহার স্বামী রাফির দিকে তাকিয়ে নাক ফুলিয়ে বলল, এই স্বামী রাফি, ও পচা চিংড়িটা খাবো না আমি, নিয়ে নে, ওটা আমার পেটে হজম হবে না। রায়হান খান আফসানা বেগম মিটমিট করে হাসতে লাগলেন। আরমান খান হেসে বলেন, মা, খাবার টেবিলে এত কথা বলতে নেই, খাও। বিহান কটমট করে তাকিয়ে রইল রাহার দিকে। মেয়েটা তাকে অপমান করছে নাকি? চিবিয়ে এবার বলল বিহান, ওটা তোকেই খেতে হবে। দরকার পড়লে ভাত না খেয়ে চিংড়ি দুটো খাবি, তবুও ওগুলি ফেলে উঠবি তো? আপনি কি আমার উপর জোর করছেন? যেটা মনে করিস সেটাই খা। খাবো না আমি আপনার চিংড়ি, আপনারটা আপনি খান। বিহান কথা রেখে আর একটা চিংড়ি পাতে দিল রাহার। সবাই অবাক হয়ে রইল। না খেয়ে যতবার কথা বলবি ততগুলি চিংড়ি উঠবে তোর পাতে, আর পাত খালি না করে তুই উঠতে পারবি না। আই রিপিন, এগিয়েন উঠতে পারবি না। রাগে ফোঁসফোঁস করতে লাগলো রাহা। রায়হান খান বললেন, বাপ, কেন মেয়েটার সাথে এমন করছিস? তুমি কথা বলো না বাবা, ও বেশি বেড়েছে। বেয়াদবটা কেক ঠিক করার প্রয়োজন। রাহা অসহায় চোখে তাকায়
জিদান ভাইয়ের দিকে। জিদান মেকি এসে ফিসফিস করে বলে, তোর চিংড়ি নিয়ে মারা খেতে চাই না, সবার খাওয়া শেষ। কিন্তু বিহান এখনও বসে আছে, সাথে রাহাও। একটা ভাতও গলা দিয়ে নামেনি তার, শুধু পাতে থাকা চিংড়ি তিনটাই গিলেছে কোনো রকম। এরপর অনেকটা রাগ নিয়েই বলল রাহা, হয়েছে, শেষ করেছি, এবার শান্তি তো আপনার, এখন তো উঠতে পারবো। বিহান জবাব দিল না, তীক্ষ্ণ চোখ নিয়ে পর্যবেক্ষণ করলো রাহাকে। রাহা গজগজ করতে করতে চলে গেল ওপরে। রশ্মির ঘরে এসে রাহা নাক টানা শুরু করলো। দেখছো রশ্মি, আপু তোমার খাটাস ভাইটা কি করেছে আমার সাথে? আস্ত খচ্চর খবিশ লোক একটা, জাদ্রেল পুরো আজরাইল ভাইয়া। কিন্তু বাড়িতেই যদি শুনে কি করবে তোর ভেবেছিস? কি করবে তোমার ওই খবিশ ভাই? কি করবে? হ্যাঁ, রাক্ষসটা পারবে কি করতে যদি তোকে গিলে ফেলে রে রাহা? বললেই হলো, গিলে ফেলা এতই সহজ নাকি? ওনার পেটে গিয়ে খামছে নারী বুড়ি সব ছিঁড়ে ফেলবো না? জাদ্রেল একটা, কোনোদিন বউ জুটবে না ওনার কপালে। রশ্মি তুই ঘরে বাহির থেকে আসা বরাত গলাটাই হকচকিয়ে যায় রাহা। এই রে, আজরাইলটা কি শুনে মিলল নাকি? রাহা দ্রুত করে রশ্মির বিছানার পাশে থাকা কম্বল মুড়িয়ে দিয়ে গুটিসুটি হয়ে পড়ল। বিয়ান ধীর পায়ে আরেকটু এগিয়ে বলল, তোর ঘরে রাহা? রশ্মি কম্বলে মুড়ি দিয়ে থাকা রাহার দিকে তাকিয়ে মুচকে হাসলো। এরপর বলল, হ্যাঁ ভাইয়া, ও এখানেই, বেয়াদবটাকে আমার রুমে পাঠিয়ে দিস। বিহান ট্রাউজারের পকেটে হাত গুজে লম্বা পা ফেলে চলে গেল। রশ্মি বলল, ভাইয়া চলে গেছে, ওঠ। তুমি ওই খাটাসটাকে বললে কেন আমি এখানে? তাড়াতাড়ি যা, নয়তো দেরি হলে আবার বকবে। তুমি জিদান ভাই এত ভালো, তাহলে বড়মার পেট থেকে অমন খবিশ একটা লোক বের হলো কি করে? রাহা পা টিপে টিপে এগিয়ে গেল বিহান ভাইয়ের রুমে। দরজার সামনে দাঁড়িয়ে ওকে দিল বিছানার ওপর পাশে থাকা সোফাটায় ল্যাপটপ নিয়ে বসে কাজ করছে শয়তান লোকটা। সে দরজার সামনে দাঁড়িয়ে ভালো করে দেখলো ড্রেসিং টেবিলটা। ওই তো, ওখানে নতুন নতুন আরও কতগুলি পারফিউম যোগ হয়েছে। নিশ্চয় লোকটা ঢাকা থেকে নতুন নিয়ে এসেছে আরও। খুশিতে লাফাতে ইচ্ছা হলো তার। পারফিউমের প্রতি তার প্রবল ঝোঁক। প্রতিদিন জিদান ভাইয়ের ঘর থেকে পারফিউম মাখে সে। তবে এটা সত্যি জিদান ভাইয়ের থেকে ওই খবিশ লোকের স্মেল সেন্স দুর্দান্ত। ওই লোকটার সবগুলি পারফিউম তার একেবারে খেয়ে ফেলতে মন চায়। চোরের মতো উকিঝুঁকি না দিয়ে ভেতরে আসবি। মুখ ভ্যাংসায় ধীর পায়ে এগিয়ে আসে। কেন ডেকেছেন বিহান ভাই? নিশ্চয় তোর চেহারা দেখার জন্য নয়। আমার চেহারা এত সস্তা নাকি যে যাকে তাকে দেখতে দিব? কি বললি? ওই আর কি বলছিলাম, আপনি কেন ডেকেছেন? বিহান টেবিলের ওপর কোকের গ্লাসটা দেখিয়ে বলল, এটা খেয়ে নে। পেটুক রাহার জিভে পানি এলো, কিন্তু পরক্ষণে নিজেকে সামলে সে অভিমান সুরে বলল, না, খাবো না আমি। বিয়ান গ্লাসটা হাতে নিয়ে এগিয়ে যায়। খেয়ে নে, লেবু আর লবণ মিশিয়ে এনেছি। গ্যাস হবে না, লাগবে না, আপনারটা আপনি খেয়ে নিন। রাহা চলে যেতে নিলেই খপ করে তার কবজি চেপে ধরে বিহান। চোখ গরম করে বলে, রাগাস না রাহা, চুপচাপ শেষ কর। আমি না খেলে জোর করবেন আমায়? দরকার পড়লে তাই। কেন আপনি সবসময় আমার উপর জোর করবেন কেন? স্টুপিড, সবসময় এত কথা বলতে হবে কেন তোকে? আপনি আমার উপর সবসময় জোর করেন বিহান ভাই। কই, আমি তো আপনাকে কিছু নিয়ে জোর করি না। তুই আর আমি কি এক হলাম? পার্থক্য কি? আমি আপনি, আপনি আমি একই কথা। বিহানের অষ্টপুট নিঘোর দুলে উঠল। বউ খানিকটা শুরু করে একটু ঝুঁকলো রাহাত দিকে। ফিসফিস করে বলল, সত্যি কি তুই এতটা বোঝদার হয়েছিস যে বুঝিস তুই আমি তুই একই কথা? হঠাৎ বিহান ভাই এতটা কাছে আসায় রাহাত থতবত খেলো। তাল সামলাতে না পেরে পিছনে হেলে পড়তে নিলে বিহান ওর পিঠ পেছনে হাত চেপে ধরে ওকে সামলে নেয়। বিহান ভাইয়ের আচমকা স্পর্শ কেঁপে উঠল সে। দ্রুত করে নিজেকে সামনে দাঁড়ালো। এই তোর বড় হওয়ার ধরন।
বিহানের চোখে মুখে বিরক্তি ফুটে ওঠে। তোর ওইটুকুন শরীরের ভার স্থির কবে আসবে রে রাহা? রাহা কেমন হাঁসফাঁস করে, স্টুপিড একটা, এটা নিয়ে বিদায় হ আমার রুম থেকে। রাহা কপাল কুঁচকে নিচু গলায় বলে, এমন ধমকাচ্ছেন কেন আপনি? বিহান কটমট করে রাহার বউ চেপে ধরে। করে মৃদু শব্দ করে সে। বিহান তাকে টেনে দরজার বাইরে নিয়ে গিয়ে হাতের গ্লাসটা ধরিয়ে দেয় রাহাকে। শক্ত কঠোর গলায় বলে, তুই বেয়াদবকে দেখলেই আমার প্রচণ্ড রাগ হয় ইডিয়েট। সো আউট। বিহান তর্জনী আঙুল উঁচু করে করিডোরের পথ দেখিয়ে দিল। রাহাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মুখের উপর শব্দ করে দরজা বন্ধ করে দিল। রাহার আগে কটমট করে বলল, খবিস একটা খারাসের বাচ্চা খচ্চর, ডেকে এনে অপমান করে জাদরেল একটা, তোর কলেরা হবে দেখিস। রাহা নাক মুখ ফুলিয়ে চলে গেল। বিকেল বেলায় বাগানের দিকে রশ্মি সহ স্বামী রাফি জিদান রাহা কানামাছি খেলছিল। তার পাশে একটা শাল বাঁধানো পুকুর আছে। বিহান বাড়ি আসলে মাঝে মাঝে এখানে গোসল করে। আজও দুপুরের পর বের হয়ে সবে এলো। ঘামে ভিজে জবজবে হয়ে রাহাকে ডেকে বলল, যা আমার টাওয়াল ট্রাউজার আর সাবান নিয়ে আয়। রাহা গাল ফুলিয়ে বলল, আমাকে কেন বলছেন? কারণ তুই পিচ্ছি, বাড়ির ছোট মানুষ, মাথায় কোনো গেলু নেই, আর ছোটদের সবাই কাজ দেয়। যা এবার। নাক ফুলিয়ে রাহা জবাব দিল, আপনাই কে বলেছে আমি ছোট? আমি যদি ছোটই হই স্বামী রাফি কি? স্বামী রাফির মাথায় তোর চেয়ে বেশি গিলু আছে। বকবক না করে দ্রুত যা। যাব না আমি। আপনি সবসময় এমন করেন আমার সাথে। পাশ থেকে কামিলি দ্রুত করে বলল, থাক না বিহান ভাই, ও যখন না করছে আমি গিয়ে নিয়ে আসি। কামিলি বিহানের জবাবের আশা না করেই ছুটে গেল। জিদান বলে উঠল, মনে হচ্ছে ভাইয়ার জন্য কামিলির দরদ দুধের মতো উঠলে পড়ে মাইরি। রশ্মি রাহাকে রাগ দেখিয়ে বলল, ভাইয়ার জিনিসগুলি এনে দিলে না কেন? কেন এনে দেব? আমার কি ঠেকা পড়েছে? তোকে ভাইয়া এমনি এমনি গাধা বলে না। জিদান বলে উঠল, সাথে বলদও বলে। রাহা নাক মুখে ফুলিয়ে অভিমানী গলায় বলে, ভাইয়া তুমিও? না ভাই, আমি তো শুধু বলেছিলাম ভাইয়াকে বা আমরা মেরে দিব। সত্যি তো? তোর কি মনে হয় বনু কেউ জেসে পড়ে বাঘের গুহায় ঢোকে শয়তানের পাশে আঙুল দেওয়া যায়? কিন্তু বিহান আরবিন খানের সাথে ততক্ষণে কামিলি সব জিনিস এসে বিহানকে দিলে সে সুন্দর করে হাসি দেয়। তা দেখে শৈল জ্বলে রাহার। খচ্চরটা শুধু তাকেই বকাবকি করে। জাদরেল। বিহান কতগুলি ডুব দিয়ে এসে সিঁড়ির ওপর বসে গায়ে সাবান মাখতে লাগলো। তা দেখে রাহা মুস্কি মুস্কি হেসে গান ধরলো, ঘষা মাজা যতই করো আসলে তুমি কাইলা, কোনো লাভ হইব না গো সাবান সোডা উইলা। গল্প ক্যাপ্টেন বিহান আরবিন। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।